গুড আফটারনুন স্টুডেন্টস। তো আজকের আমাদের গ্রাম পঞ্চায়েতের জিকের যে পার্টটা সেটা হচ্ছে পার্ট 2, যেমনটা তোমরা থাম্বনেলে দেখেছো। আর আজকের আলোচনার বিষয় হচ্ছে কোষ বা সেল। তো চলো শুরু করি আজকের আলোচনা, এবং খুব ডিটেলসে খুব সুন্দরভাবে এই নোটসে যদি তোমরা করতে পারো তো এর বাইরে থেকে আশা করি কোনো কোশ্চেন আসবে না। তো চলো শুরু করছি। প্রথমে কি বলেছে না, কোষবিদ্যা অর্থাৎ সাইটোলজি বলেছে। কোষের অধ্যয়নকে কোষবিদ্যা বা সাইটোলজি বলে। সাইটো কথার অর্থ হচ্ছে সেল বা কোষ, আর লজি কথার অর্থ হচ্ছে অধ্যয়ন। তাহলে সেল স্টাডি, সাইটোলজি। ওকে, তাহলে কোষবিদ্যার অধ্যয়নকে কী বলা হচ্ছে? সাইটোলজি। এবার কি বলছে, কোষ কি? কোষ হলো জীবনের গঠনমূলক একক, অর্থাৎ বিল্ডিং ব্লক অফ লাইফ। আবার কি বলছে, জীবনের মৌলিক একক, অর্থাৎ ফান্ডামেন্টাল ইউনিট অফ লাইফ। আর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, জীবের গঠনগত ও কার্যগত একক, স্ট্রাকচারাল আর ফাংশনাল ইউনিট অফ লাইফ হচ্ছে এই কোষ। এই হচ্ছে কোষ। এবারে দেখে নিই কোষের আবিষ্কার, ডিসকভারি অফ সেল। প্রথমে যেটা মনে রাখবে সেটা হচ্ছে মৃত কোষ বা ডেড সেল। এটা কি আবিষ্কার করেছে? রবার্ট হুক। কত সালে? 1665 সালে কর্কের মৃত কোষ থেকে আবিষ্কার করেন হচ্ছে ডেড সেল। তাই তাকে কোষবিদ্যার জনক বলা হয়। তাহলে ফাদার অফ সাইটোলজি যদি বলে, ফাদার অফ সাইটোলজি হয়ে যাবে রবার্ট হুক। পরে আসছে জীবিত কোষ বা লিভিং সেল। কোশ্চেন কিন্তু আসে যে জীবিত সেল বা জীবিত কোষ কি আবিষ্কার করেন? তখন উত্তর হয়ে যাবে অ্যান্টনি ভ্যান লিভেন হক। ইনি কিন্তু পুকুরের জলে যে জীবিত কোষ সেটা পর্যবেক্ষণ করেন, এবং সেই সালটা ছিল 1674 সাল। তাহলে এটা হয়ে গেল কি না, মৃত কোষ আবিষ্কার করে হচ্ছে রবার্ট হুক 1665 সালে, আর জীবিত কোষ অ্যান্টনি ভ্যান লিওনহক 1664 সালে। জীবিত এটা মনে রাখবে যে 1665 আর 1674 মনে রাখার সহজ ট্রিক্স বলে দিচ্ছি। যে 1665 সালে মৃত কোষ আবিষ্কৃত হয়েছিল, জীবিত কোষ না 1665-তে হয়নি বা হয় না। তাহলে এখানে যেটা হচ্ছে তোমাদের যে দেখো 1665 থেকে 9 যোগ করলে 1674 চলে না, হ্যাঁ সেইটা, এইটা মনে রাখাটা সহজ টেকনিক যে 1665-তে 9, তাহলে 9 যোগ করলেই তোমার 1674 চলে আসবে। ঠিক আছে। আচ্ছা, এবার আসি কোষতত্ত্ব, যেটা আমরা পড়েছিলাম আগে, যে স্লাইডেন ও সোয়ানের কোষতত্ত্ব 1838 সালে ম্যাথিয়াস স্লাইডেন এবং থিওডর থিওডর সোয়ান, এই দুজনে মিলে যে স্লাইডেন ও সোয়ান কোষতত্ত্ব সেটা প্রদান করেছিল। তার মূল বক্তব্য কী ছিল না, মূল বক্তব্য ছিল সকল জীব কোষ দ্বারা গঠিত হয়। সকল জীব কী হয় না, কোষ দ্বারা গঠিত হয়। আর কোষ হলো জীবনের মৌলিক একক, অর্থাৎ আমরা যে ফান্ডামেন্টাল যে জিনিসটা পড়ে এসেছি, স্ট্রাকচারাল অ্যান্ড ফাংশনাল ইউনিট অফ লাইফ কোষ, সেটাকেই ওরা বলেছে আর কি। আবার দেখতে পাচ্ছি আমরা 1855 সালে রুডলফ ভিটছো একটা মতবাদ দেন। সেটা হলো এইটা যে নতুন কোষ পূর্ববর্তী কোষ থেকে সৃষ্টি হয়। অর্থাৎ ধরো কোনো একটা মাদার সেল রয়েছে, সেই মাদার সেল থেকেই কিন্তু যে অন্য সমস্ত সেলগুলো হবে, মাদার সেল বা প্যারেন্ট সেল থেকে অন্য যে সেলগুলো হবে সেগুলো কিন্তু উৎপত্তি হবে। এটা কে বলেছে না, রুডলফ-ভিটছো বলেছে। যে তার যে মতবাদটা ছিল অমনিস সেলুলা ই সেলুলা, অর্থাৎ নতুন কোষ পূর্ববর্তী কোষ থেকেই সৃষ্টি হয়। ওকে, এরপরে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ মানে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট যে কলাম থাকে আমাদের, সেই কলামের মধ্যে চলে এসেছি। এটা হচ্ছে ভিভিআই কলাম, বা ভিভিআই নোটস। প্রথমে কী বলেছে, মানুষের বৃহত্তম কোষ কোনটা? উত্তর হয়ে যাবে ডিম্বাণু বা ওভাম। এটা হচ্ছে ফিমেল পার্টে দেখা যায়, ফিমেল বডিতে। আর মানুষের ক্ষুদ্রতম কোষ যদি বলে তো উত্তর হয়ে যাবে শুক্রাণু বা স্পার্ম, এটা হচ্ছে মেল পার্টে দেখা যায়। তাহলে মানুষের বৃহত্তম কোষ কোনটা? ডিম্বাণু। মানুষের ক্ষুদ্রতম কোষ কোনটা? শুক্রাণু। আবার বলেছে মানুষের বৃহত্তম কোষ আছে, অ্যাকচুয়ালি বৃহত্তম বা পুরুষের বৃহত্তম বা দীর্ঘতম বলতে পারো নিউরন সেলটা কিন্তু দীর্ঘতম। আর নারীর ক্ষুদ্রতম কোষ আবার বলেছে কি না, আরবিসি বা লোহিত রক্তকণিকা। এটা যেমন পুরুষের দেখেছি বৃহত্তম বা দীর্ঘতম, আর এখানে নারীর ক্ষুদ্রতম কোষ হচ্ছে আরবিসি বা লোহিত রক্তকণিকা। এবার বলছি বিশ্বের বৃহত্তম কোষ কোনটি? বিশ্বের বৃহত্তম কোষ আমরা জানি অস্ট্রিচ এগ বা উট পাখির ডিম। আর বিশ্বের ক্ষুদ্রতম কোষ হচ্ছে মাইক্রোপ্লাজমা, এটা একটা ব্যাকটেরিয়া হয়ে গেল। তাহলে বিশ্বের ক্ষুদ্রতম কোষ হচ্ছে মাইক্রোপ্লাজমা বা ব্যাকটেরিয়ার। এবার আমরা আসি
কোষের বিভিন্ন অংশ বা পার্টস অফ সেলের, সেগুলো নিয়ে। প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে সেল মেমব্রেন যেটা রয়েছে, সেল মেমব্রেন বা কোষ ঝিল্লি, এটাকে আমরা প্লাজমা মেমব্রেনও বলে থাকি। এটা কি হয়? বৈশিষ্ট্য পাতলা, স্থিতিস্থাপক এবং নমনীয়। অবস্থান কোথায়? প্রাণী কোষে এটি কোষের সর্ববহিস্থ আবরণ, উদ্ভিদ কোষে এটা কোষ প্রাচীরের ঠিক নিচে থাকে। তাহলে কি দেখলাম আমরা? না, প্রাণী কোষে কোষের সর্ববহিস্থ আবরণ, আর উদ্ভিদ কোষে এটা থাকে কোষ প্রাচীরের বা সেল ওয়ালের ঠিক নিচে। ওকে, কোষ ঝিল্লির কাজ কি আছে? এদের কাজ হচ্ছে দেহরক্ষীর কাজ, অর্থাৎ বডিগার্ডের মতো সুরক্ষা প্রদান করে। ধরো একটা এই যে সেল রয়েছে, প্রাণী কোষের যদি একটা সেল ধরি, তাহলে ঠিক তার একদম সর্ববহিস্থতর এইভাবে এইটা কোষ ঝিল্লিটা আবরণ করে। সেটা কি করে? না, এর মধ্যেকার যে কোষ অঙ্গাণু বা কোষটাকে রক্ষা করে। তা ওই জন্যই বলেছে বডিগার্ডের কাজ করে। আচ্ছা, কোষকে নির্দিষ্ট আকৃতি প্রদান করে। ধরো বিভিন্ন কোষের বিভিন্ন আকৃতি, সেই আকৃতিটা প্রদান করতে সাহায্য করে। অভ্যন্তরীণ উপাদানকে ধারণ করে ও রক্ষা করে, বললাম এক্ষুনি। কোষের ভিতরে বা বাইরের চলাচল নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, এখান দিয়ে কিছু সাবস্ট্যান্স এন্টার করে, আবার কিছু সাবস্ট্যান্স বেরিয়ে যায়। এই জিনিসগুলো কিন্তু ইয়ে করে, নিয়ন্ত্রণ করে। আচ্ছা, এখানে বলেছে, এটা তো আসছি, কোষ ঝিল্লির গঠন। এই যে কম্পোজিশন অফ সেল মেমব্রেন বা কোষ ঝিল্লির গঠনে কারা অংশগ্রহণ করে দেখে নেব। প্রোটিন বলেছে 50%, আর লিপিড 50%। লিপিডের প্রধান উপাদান তোমরা একটু জেনে যাও, ফসফোলিপিড আর কোলেস্টেরল। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে। হ্যাঁ, কোষ ঝিল্লির গঠন পরীক্ষায় বারবার এসছে, বিভিন্ন পরীক্ষায়। এটা কিন্তু মনে রাখতে হবে যে কোষ ঝিল্লি বা সেল মেমব্রেন কী দিয়ে গঠন হয়? 50% প্রোটিন আর 50% লিপিড। ওকে, এবার আমরা আসি কোষ ঝিল্লির মাধ্যমে পদার্থের গমনাগমন। অর্থাৎ এই যে এর উপরে এই যে ছবিটা দেখালাম, সেল মেমব্রেনের দ্বারা কিছু সাবস্টেন্স এন্টার করতে পারে, আবার কিছু সাবস্টেন্স বেরিয়ে যায়। ওকে, তো সেটাই হচ্ছে আমাদের কোষ ঝিল্লির মাধ্যমে পদার্থের গমনাগমন। কিছু কিছু প্রক্রিয়া আছে, তার মধ্যে আমরা কি দেখব? ব্যাপন দেখব, অভিস্রবণ দেখব। ব্যাপন দেখব, অভিস্রবণ দেখব, আর আমরা দেখব হচ্ছে রিভার্স অসমোসিস প্রক্রিয়াটা, যেটা হচ্ছে এই নিচে আছে। প্রথমে আমরা ব্যাপন দেখে নিই। ব্যাপন বা ডিফিউশন মানে আমরা কি জানি? উচ্চ ঘনত্ব বা হায়ার কনসেন্ট্রেশন থেকে নিম্ন ঘনত্ব বা লোয়ার কনসেন্ট্রেশনে স্বতঃস্ফূর্তভাবে চলাচল করবে, অণুর স্বতঃস্ফূর্তভাবে চলাচল। জিনিসটা কেমন? ধরো উচ্চ ঘনত্ব, এক জায়গায় একটা ধূপ জ্বাললে, এক জায়গায় একটা ধূপকাঠি জেলে দিলে, তার যে এইখানে কনসেন্ট্রেশন বেশি হবে, কিন্তু এইখানে কি সারাক্ষণ থাকবে ধূপকাঠির ধোঁয়াটা? এটা আস্তে 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 এক্সপ্যান্ড করবে, চারিদিকে ছড়িয়ে পড়বে এবং এদিকে গিয়ে পাতলা হয়ে যাবে। তাহলে কি বলেছে? এখানে যে ঘনত্ব ছিল তার থেকে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে কিন্তু এটা অটোমেটিকলি কোনো কিছু ফোর্স ছাড়াই বলতে পারো স্বতঃস্ফূর্তভাবে কিন্তু চলছে। এটাকে কী বলছে? ব্যাপন। ব্যাপনের হার কার ক্ষেত্রে বেশি হয়? কোশ্চেন আসে গ্যাসের ক্ষেত্রে সবচেয়ে বেশি, তারপর তরল, তারপর কঠিন। এখানে ছবিটার মাধ্যমে বোঝা হয়েছে যে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বের দিকে কিন্তু ব্যাপন হচ্ছে। ওকে, উদাহরণ কি বলেছে গো? আগরবাতির গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে। ওই যে বললাম ধূপের গন্ধ চারিদিকে ছড়িয়ে পড়ে, ওটাই। এবারে আসছি অভিস্রবণ বা অসমোসিস। বলছে অর্ধভেদ্য ঝিল্লির বা সেমি পারমিয়েবল মেমব্রেনের মাধ্যমে যে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বে গমন করে। যখন জল উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বে গমন করে, জল বা কোনো দ্রবণ সাবস্ট্যান্স যখন বা সলিউশন কোনো উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বে, আগেরটা যেটা ছিল সেটা হচ্ছে কোনো রকম পর্দা বা কিছু ছিল না, এটা হচ্ছে স্বতঃস্ফূর্তভাবে চলেছে। আর এটা দেখো অভিস্রবণটা কি না, অর্ধবেদ্য বা সেমি পারমিয়েবল মেমব্রেনের মাধ্যমে জল উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বে ছড়িয়ে পড়ছে। কোনো শক্তির প্রয়োজন হচ্ছে না, কোনো শক্তি প্রয়োজন হচ্ছে না। আচ্ছা, এটা কতক্ষণ চলে? সাম্যাবস্থায় আসার আগে অবধি। ধরো এই সাম্যাবস্থায় চলে এসছে, দুজনের এই যে এটা আছে পরিমাণটা সমান হয়ে গিয়েছে, এদিক থেকে ওদিক চলে গিয়েছে, সমান হয়ে গিয়ে তখন এটা থেমে যাবে। আচ্ছা, কোষে অভিস্রবণের মাধ্যমে জল শোষণ হয়। ইম্পর্টেন্ট আছে, জল যদি কোষের মধ্যে কীভাবে শোষণ হয় বলে, উত্তর হয়ে যাবে অভিস্রবণ প্রক্রিয়ার মাধ্যমে। এখানে দেখতে পাচ্ছ সলিউশন ইকুয়াল টু সলিউট প্লাস সলভেন্ট। ওকে, অর্থাৎ যে দ্রবণটা থাকছে তাতে দ্রাবকের পরিমাণ কিন্তু প্রায় সমান থাকছে। দ্রাবকের যে পরিমাণ সেটাই হচ্ছে দ্রবণের পরিমাণ। আচ্ছা, এখানে ইম্পর্টেন্ট একটা জিনিস হচ্ছে সক্রিয় পরিবহন বা লাস্ট পার্ট, অ্যাক্টিভ ট্রান্সপোর্ট, যেটাকে আমরা বলছি রিভার্স অসমোসিস। এখানে কি হচ্ছে না, কোষ ঝিল্লির মাধ্যমে নিম্ন ঘনত্ব থেকে উচ্চ ঘনত্বে পদার্থের পরিবহন। আচ্ছা দেখো, অসমোসিসে কী হয়েছিল? নিম্ন ঘনত্ব থেকে উচ্চ ঘনত্ব,
রিভার্স অসমোসিস তোমরা জানো যে রিভার্স প্রসেস যেটাকে বলা হয়, অর্থাৎ ব্যাকে উল্টোটা যেটা হয়, তাই না? উল্টোটা যেতে হয় কি, নিম্ন ঘনত্ব থেকে এখানে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্ব যাচ্ছিলো, এখানে নিম্ন ঘনত্ব থেকে উচ্চ ঘনত্ব যাবে, রেখে যাবে। আচ্ছা, কোষের শক্তি বা এনার্জি, সেলুলার এনার্জি বা এটিপি, কোষের কোষীয় শক্তি, এখানে কোষীয় শক্তি হবে এটা, সেলুলার এনার্জি বা এটিপি প্রয়োজন হয়। এর বৈশিষ্ট্য ঘনত্ব প্রবণতা বিপরীত পদার্থ ব্যবহৃত হয়। ওকে, তাহলে এই যে নোটসটায় আমরা কী কী জানলাম, মেন টপিকগুলো, সেলের যে মেন টপিক ছিল সেটা হচ্ছে সাইটোলজি বা কোষবিদ্যার অধ্যয়নকে সাইটোলজি বলা হয়। কোষ হচ্ছে গঠনগত, জীবদেহের গঠনগত কার্যগত একক। এখানে আমরা দেখেছিলাম মৃত কোষ আবিষ্কার করেন স্যার রবার্ট হুক 1665 সালে। কর্কের মধ্যে মৃত কোষ আবিষ্কার করেছেন, তাই তাকে কোষবিদ্যার জনক বলা হয়। জীবিত কোষ অ্যান্টনি ভ্যান লিউয়েনহক পুকুরের জলে 1674 সালে 1674 সালে আবিষ্কার করেন। আমরা বলেছিলাম যে 1665 সালে নয়, 1665 সালে জীবিত সাল, 1665টা মনে রাখবে, রবার্ট হুক আবিষ্কার করেছিলেন। আর এই সালে কি জীবিত কোষ আবিষ্কার হয়েছিল? নয়। এই সালে নয়, যখন নয় যোগ করে দেবো, দিলে পেয়ে যাবো। চলো এবারে আসছি যে কোষ তত্ত্বকে দিয়েছিল স্লাইডেনস ওয়ান। কোষ তত্ত্ব দিয়েছিল 1855 সালে। রুডলফ ভিরচো বলেছিলেন নতুন কোষ পূর্ববর্তী কোষ থেকেই উৎপন্ন হয়। এখানে ইম্পর্টেন্ট স্লাইডটা দেখে নিয়েছিলাম, যেখানে আমাদের বেশ কিছু কোশ্চেন বারবার রিপিটেডলি পরীক্ষায় আসে। সেগুলো কিনা: মানুষের বৃহত্তম কোষ ডিম্বাণু, মানুষের ক্ষুদ্রতম কোষ শুক্রাণু, বৃহত্তম বা দীর্ঘতম কোষ হচ্ছে নিউরন, নারীদের ক্ষুদ্রতম কোষ হচ্ছে লোহিত রক্তকণিকা, বিশ্বের বৃহত্তম কোষ হচ্ছে উটপাখির ডিম, আর ক্ষুদ্রতম কোষ হচ্ছে মাইক্রোপ্লাজমা, যেটা ব্যাকটেরিয়াতে দেখা যায়। তারপরে কোষের কিছু অংশের মধ্যে আমরা প্রথম পার্ট পড়েছি সেল মেমব্রেন। সেল মেমব্রেন কিন্তু প্রাণী আর উদ্ভিদ দুটোতেই বর্তমান থাকে, প্রাণীর সর্ববহিস্থ আর উদ্ভিদের কোষ প্রাচীরের ঠিক পরেই থাকে। তারপরে আমরা দেখছি কি, এখানে দেখছি কোষ ঝিল্লির কাজ দেখছি আমরা। মোটামুটি কোষের বাইরের আবরণ হিসেবে থাকে, কোষকে রক্ষা করে, আর কোষের ভিতরের উপাদানকে রক্ষা করে, বডি কেটের কাজ করে মেনলি। কোষ ঝিল্লির গঠন মেইনলি খুবই ইম্পর্টেন্ট, এটা প্রোটিন আর লিপিড দিয়ে তৈরি হয়। যদি বলে লিপিডের উপাদান কী, তাহলে বলবে ফসফোলিপিড আর কোলেস্টেরল। ওকে, এরপর হচ্ছে কোষ ঝিল্লির মাধ্যমে পদার্থের গমনাগমন কীভাবে হয় তার তিনটে প্রক্রিয়া বলেছি। একটা হচ্ছে ব্যাপন, একটা হচ্ছে অভিস্রবণ, আর একটা হচ্ছে বিপরীত অভিস্রবণ বা রিভার্স অসমোসিস। তাহলে ব্যাপন হচ্ছে উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বে কোনো রকম পর্দা টর্দা কিছু থাকছে না, স্বতঃস্ফূর্তভাবে চলাচল করছে। আর ব্যাপনের হারটা হচ্ছে গ্যাসে সবচেয়ে বেশি, তারপর তরলে, তারপর কঠিনে। ওকে, অভিস্রবণে কী হচ্ছে, অভিস্রবণে একটা সেমি পারমিয়েবল মেমব্রেন আছে, সেখানেও উচ্চ ঘনত্ব থেকে নিম্ন ঘনত্বে গমন করছে। আচ্ছা, অভিস্রবণের দ্বারা কোষ জল শোষণ করে, এটা মনে রাখতে হবে। আর এখানে সলিউশন ইকুয়াল টু সলিউট প্লাস সলভেন্ট, অর্থাৎ দ্রবণ ইজ ইকুয়াল টু দ্রাব প্লাস দ্রাবক। রিভার্স অসমোসিস প্রক্রিয়া কী বলছে না, নিম্ন ঘনত্ব থেকে উচ্চ ঘনত্বে, নিম্ন ঘনত্ব থেকে উচ্চ ঘনত্বে যে পদার্থের গমন হয় সেটা সক্রিয়ভাবে পরিবহন হয়। ওকে।